মানুষ আজকে জাগ্রত হয়েছে তিস্তা বাঁচার জন্য। আমাদের পানির যতটুকু হিস্সা সেটা আমাদেরকে দেয়া হোক। দাবি যদি বাস্তবায়ন করা না হয় কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হবে। তিস্তা পাড়ে গণপদযাত্রা, হাঁটু জলে নেমে ভারতের বাঁধ নির্মাণের প্রতিবাদ। অভিন্ন নদীর পানি কারো করুণা নয়, বাংলাদেশের অধিকার। দাবি আদায় নির্বাচনে জনগণকে বিএনপির পাশে থাকার আহ্বান তারেক রহমানের। আগামী জাতীয় নির্বাচনে আপনাদেরকে আপনাদের প্রিয় দল বিএনপির পাশে থাকতে হবে। দেশবাসীর সমর্থন থাকলে তিস্তা সহ আরো যেই কাজগুলো আছে সেই সমস্যার সমাধান করার আমরা সুযোগ পাব। তিস্তা পাড়ের মানুষের সঙ্গে কথা বলে চূড়ান্ত হবে পরিকল্পনা। এবছরই প্রতিবেদন জমার আশা উপদেষ্টার। বাংলাদেশ সিদ্ধান্ত নিলে বাস্তবায়নে প্রস্তুত চীন, জানালেন রাষ্ট্রদূত। আমরা এখন এমফাসাইজ করছি যে পরিকল্পনাটা যেন তারা অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আমাদের হাতে জমা দিয়ে দেয়। This project is a Bangladesh project. It is totally under your jurisdiction. You are sovereign states. So we are waiting for the decision. China is ready, but we expect decision by Bangladesh side. দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ক্ষমা চেয়ে নির্বাচন করতে পারবেন ফ্যাসিবাদে জড়িত না থাকা আওয়ামী লীগ নেতারা, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সুযোগ পাবেন না গণহত্যায় জড়িতরা। যত দ্রুত জাতীয় নির্বাচন হবে তত দ্রুত দেশে শান্তি শৃঙ্খলা ফিরবে। যশোরে সমাবেশে মির্জা ফখরুল। স্থানীয় ভোট নিয়ে রাজনৈতিক বিতর্কের অংশ হতে চায় না ইসি, বললেন সিইসি। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত শেষ হবে 1 মাসে, জানালেন চিফ প্রসিকিউটর। সাবেক 11 মন্ত্রী সহ 16 জনের তদন্ত প্রতিবেদন 20 এপ্রিল দাখিলের নির্দেশ। এটুআই প্রকল্পের রাজনৈতিক ব্যবহার, 855 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। জয় পলকের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে দুদক। বসুন্ধরার আনভিরের বিদেশের সম্পদ জব্দের নির্দেশ। ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে শুকিয়ে যাওয়া তিস্তার হাঁটু জলে নেমে ন্যায্য হিস্সা দাবি করছেন উত্তরের জনপদের লাখো মানুষ। উজানে বাঁধ নির্মাণ করে বাংলাদেশের মানুষকে বঞ্চিত করার বিরুদ্ধে গণপদযাত্রাও করেছেন তারা। উত্তরবঙ্গের 11টি স্থানে এই কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অভিন্ন 54 নদীর পানি কারো করুণা নয়, বাংলাদেশের অধিকার। দাবি আদায়ে তাই আগামী নির্বাচনে জনগণকে বিএনপির পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। মিজানুর রহমান ও মোবারক হোসেন শুভর ক্যামেরায় লালমনিরহাট থেকে আহমেদ সালিহিনের রিপোর্ট। শুকিয়ে যাওয়া নদীর হাঁটু জলে নেমে প্রতিবাদ। ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে মরে যাওয়া নদীতে ভিন্ন ধর্মী প্রতিবাদে হাজার হাজার মানুষের জমায়েত। প্লাকার্ডের বার্তায় ছিল ভারতের আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অবস্থান। ভারতের উজানে একের পর এক বাঁধ নির্মাণ করে ভাটির দেশ বাংলাদেশকে পানি থেকে বঞ্চিত করার অভিযোগে তিস্তা নদীতে এ কর্মসূচি। কৃষক শ্রমিক জনতার সঙ্গে অংশ নেন রাজনীতিবিদ, সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের মানুষও। মানুষ আজকে জাগ্রত হয়েছে তিস্তা বাঁচার জন্য। আমাদের পানির যতটুকু হিস্সা সেটা আমাদেরকে দেয়া হোক। দাবি যদি বাস্তবায়ন করা না হয় কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হবে। 2 দিন ব্যাপী তিস্তা নদী রক্ষা আন্দোলনের শেষ দিনের কর্মসূচিতে সকালে লালমনিরহাটের তিস্তা ব্রিজ থেকে শুরু হয় পদযাত্রা। লাখো জনতার অংশগ্রহণে প্রতিবাদ জানানো হয় আন্তর্জাতিক আইন অমান্য করে ভারতের বাঁধ নির্মাণের। 3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে রংপুরের কাউনিয়া বাজারে ঘুরে আবারও লালমনিরহাটের তিস্তা ব্রিজে এসে শেষ হয় পদযাত্রা। জাগো বাহে তিস্তা বাঁচাও, এই আন্দোলন নিয়ে, এই স্লোগান নিয়ে তিস্তার পানির ন্যায্য হিস্সার দাবিতে আজকের এই পদযাত্রা। মানুষগুলো বলছেন তাদের জীবন জীবিকা নির্বাহ, ফসল ফলাদি উৎপাদন সহ সবকিছু নির্ভর করছে এই তিস্তার পানি দিয়ে। যে কারণে এই পানি তাদের জন্য কতটা মূল্যবান, কতটা তাদের জন্য গুরুত্বপূর্ণ তা আবারও প্রমাণ করতে রাজপথে নেমেছেন এই এলাকার উত্তরবঙ্গের বাসিন্দারা। গঙ্গা নদীর পানি যখন তার একটা রংপুর ও কুড়িগ্রামে জনতার সমাবেশে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির নেতারা বলেন, পানির ন্যায্য হিস্সা বুঝে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দাবি পূরণে নির্বাচিত সরকার দরকার বলেও জানান তারা। শুধু প্রাণের দাবি না, একটা আন্তর্জাতিকভাবে ন্যায় নীতি
ন্যায্য দাবি এটা। সবগুলো দেশের সমন্বয়ে একটি ব্যবস্থাপনা থাকে, আজকে সেই ব্যবস্থাপনা এখানে ফেল করে গেছে। ভারত যেমন উজানের দেশ বলে বাকির দেশকে পানি বঞ্চিত করে, আমাদের হাতেও কিছু কিছু যন্ত্র আছে যেটি আমরা ব্যবহার করলে ভারত আমাদের কথা শুনতে বাধ্য হবে। এটার জন্য দরকার একটা নির্বাচিত সরকার। লালমনিরহাট সহ 11টি স্থানে একযোগে সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অভিন্ন 54টি নদীর পানি কারো করুণা নয়। দাবি আদায়ে আগামী নির্বাচনে জনগণকে বিএনপির পাশে থাকার আহ্বান জানান তিনি। আগামী জাতীয় নির্বাচনে আপনাদেরকে আপনাদের প্রিয় দল বিএনপির পাশে থাকতে হবে। দেশবাসীর সমর্থন থাকলে ইনশাল্লাহ আমরা এই ধরনের তিস্তা সহ আরো যেই কাজগুলো আছে ইনশাল্লাহ সেই কাজগুলো বা সেই সমস্যার সমাধান করার আমরা সুযোগ পাবো ইনশাল্লাহ। সেই প্রতিজ্ঞা হলো জাগো বাহে তিস্তা বাঁচাও, জাগো বাহে বাংলাদেশ বাঁচাও। উত্তরবঙ্গের 11টি স্থানে এই কর্মসূচিতে অংশ নেন কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, লালমনিরহাট ও গাইবান্ধা সহ উত্তরের সব জেলার মানুষ। দাবি আদায়ে সন্ধ্যার পর নদী পাড়ে মশাল মিছিল করেন হাজারো মানুষ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, লালমনিরহাট। এদিকে তিস্তা এলাকার মানুষের সঙ্গে কথা বলে পরিকল্পনা চূড়ান্ত হবে জানিয়ে ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমার আশা প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অন্যদিকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। দুপুরে চীনা দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, এজন্য স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকেই। সরকারের অনুরোধে 3 বছর ধরে 200 কোটির বেশি টাকা ব্যয়ে তিস্তা নদীতে মহাপরিকল্পনার সমীক্ষা করে চীন। প্রকল্পের চূড়ান্ত পরিকল্পনা তৈরিতে আরও গবেষণার প্রয়োজন বলে জানিয়েছিল দেশটির প্রতিষ্ঠান। তবে গেল বছর ভারত বাগড়া দিলে আর সামনে এগোয়নি শেখ হাসিনার সরকার। স্বৈরাচার পতনের পর নতুন করে আলোচনায় এসেছে তিস্তা মহাপরিকল্পনা। সময় তো 64টা জেলা ধরে পারব। মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা বলেন, পূর্ণাঙ্গ সমীক্ষা করতে আরও 2 বছর সময় দেয়া হয়েছে চীনকে। তবে এবছরের মধ্যেই আংশিক পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে। তিস্তা পাড়ের মানুষের সঙ্গে কথা বলেই পরিকল্পনা চূড়ান্ত করবে সরকার। মহাপরিকল্পনাই তো নেই, কোথা থেকে বাস্তবায়ন করব? পরিকল্পনাটা তো করতে হবে। একটা পরিকল্পনা জমা দিয়েছিল চাইনিজ গ্রুপ, সেই চাইনিজ গ্রুপের পরিকল্পনাটা চীনা সরকারি ফিজিবল বলে নাই। আমরা এখন ওইটা আবার 2 বছরের জন্য এক্সটেন্ড করলাম, ওটাই যেন তারা এই জনমতের প্রতিফলনটা ঘটায়। একই দিন চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির রাষ্ট্রদূত এক প্রশ্নের জবাবে বলেন, 2023 সালে সমীক্ষা শেষে কয়েক ধাপে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের সুপারিশ করা হয়েছিল। প্রথম ধাপে বন্যা প্রশমনের প্রকল্প নিতে সরকারের কাছে প্রতিবেদন পাঠালেও তার উত্তর মেলেনি। আমাদের মূল্যায়ন অনুযায়ী এটি একটি বিশাল প্রকল্প, তাই আমরা বাংলাদেশকে এটি ধাপে ধাপে বাস্তবায়ন করার পরামর্শ দিয়েছি। বন্যা প্রতিরোধ এবং প্রশমনের জন্য একটি প্রকল্প গ্রহণ করতে আমরা 2023 সালে প্রতিবেদন দেই। 2 বছর পেরিয়ে গেছে, কিন্তু আমরা এখনো এর কোনো উত্তর পাইনি। তবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন প্রস্তুত বলেও জানায় দেশটির রাষ্ট্রদূত। বলেন, প্রকল্প বাস্তবায়নে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকেই। এটি বাংলাদেশের প্রকল্প, আমরা সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। আমরা প্রকল্পটি হাতে নিতে প্রস্তুত। এদিকে বাংলাদেশি রোগীদের চীনের চিকিৎসা নেয়ার পদ্ধতি সহজ করতে নানা পদক্ষেপ নেয়ার কথা তুলে ধরেন দেশটির রাষ্ট্রদূত। একদিনের মধ্যে রোগীদের ভিসা দেয়া হবে বলেও জানান ইয়াও ওয়েন। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। যত দ্রুত জাতীয় নির্বাচন হবে তত দ্রুত দেশে শান্তি শৃঙ্খলা ফিরবে। কোনোভাবেই আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না। যশোরে দলের সমাবেশে এমন বক্তব্য দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে সরকারে থাকা ছাত্ররা কি কোনো দলের সঙ্গে জড়িত ছিল না, এমন প্রশ্ন করে সরকারকে জনগণের আবেগ বুঝে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা মঈন খান। স্লোগানে স্লোগানে মুখর দক্ষিণের জনপদ যশোর। বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের পদচারণায় কানায় কানায় পূর্ণ টাউন হল মাঠ।
নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও নিত্যপণ্যের দাম সহনীয় রাখা সহ বেশ কিছু দাবিতে মঙ্গলবার বিকেলে যশোরের সমাবেশের আয়োজন করে বিএনপি। খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যত দ্রুত জাতীয় নির্বাচন হবে তত দ্রুত দেশে শান্তি শৃঙ্খলা ফিরবে। কোনোভাবেই আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না। নির্বাচনের আগে হবে না বলবো, যত দ্রুত নির্বাচন করবে তত দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। এদিকে নাটোরে কর্মী সভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম। বলেন, আওয়ামী লীগকে প্রতিহত করতে রাজপথে থাকবে জনতা। সেটা নির্ধারণ করতে ভালো, সেই কারণে আওয়ামী লীগ তো প্রধানমন্ত্রী না, মুখ্যমন্ত্রী। এদিন দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। জনগণের আবেগকে উপলব্ধি করে সরকারকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। এই সরকারকে উপরে আমাদের অনেক আস্থা, তাদের শক্ত হাতে একটি কাজ করতে হবে, দ্রুততম সময়ে এ দেশকে স্বৈরতন্ত্রের যে অধ্যায় ছিল সেই অধ্যায় থেকে গণতন্ত্রের অধ্যায়ে রূপান্তর করতে হবে। অন্তর্বর্তী সরকার গত 6 মাসের সাহসিকতার সঙ্গে দেশ পরিচালনার বার্তা জনগণকে দিতে পারেনি বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। সেই রাজপথে যারা সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। আওয়ামী লীগ সরকারের আমলে গ্রেফতার জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে দ্রুত মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। বিকেলে রাজধানীর পল্টনে সমাবেশে জামায়াত আমির বলেছেন, স্বৈরাচারের পতনের পরও বিনা দোষে দলের শীর্ষ নেতার কারাভোগ ছাত্র জনতা মেনে নেবে না। এটিএম আজহারুল ইসলামকে 13টি বছর কারাগারে নির্যাতন করা হয়েছে অভিযোগ করে তিনি বলেছেন, কবে মুক্তি দেয়া হবে তার সুস্পষ্ট বার্তা না দিলে আন্দোলন চলমান থাকবে। এ সময় অনতিবিলম্বে দলটির নিবন্ধন ফিরিয়ে দেওয়ারও আহ্বান জানিয়েছেন আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হলো, আমাদের প্রশ্ন, ফ্যাসিবাদের সবচেয়ে কঠিন সাক্ষী আজহারুল ইসলাম সাহেব মুক্ত হলেন না কেন? আজহারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে। ইসি সেসবের অংশ হতে চায় না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সন্ধ্যায় জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী দিনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি জানিয়েছেন, নির্বাচন আয়োজনে আইনের সর্বোচ্চ প্রয়োগ করবে ইসি। আর সুষ্ঠু নির্বাচনের জন্য এখন থেকেই মাঠ পর্যায়ে কাজ শুরু করতে জেলা প্রশাসকদের নির্দেশও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। আগে নানা রকম চাপ ছিল, তাই নির্বাচন নিয়ে জনমনে আস্থার সংকট সৃষ্টি হয়েছে। আইন থাকলেও আইনের প্রয়োগ না থাকায় এই সংকট দেখা দিয়েছে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার। তবে এখন অন্যায়ভাবে কেউ কোনো চাপ প্রয়োগ করতে পারবে না বলে জেলা প্রশাসকদের আশ্বস্ত করেছেন সিইসি। সামনে যে ইলেকশনটা আসছে, আপনারা আইনের সর্বোচ্চ প্রয়োগ করবেন নিজ উদ্যোগে। অমুকে এটা করেছে, তমুকে এটা করেছে, ওই জন্য আমরা পারি না, এই সমস্ত বাদ দেন। ব্লেম গেম নয়, আমরা সামনের দিকে আগাই। বিধি লঙ্ঘন হচ্ছে, আপনার একজন সাংবাদিক বা কেউ একজনকে কমপ্লেন করলেন, তারপরে আমরা রিয়েক্ট করবো, সেটা না। প্রোয়েক্টিভলি, নট রিয়েক্টিভ, প্রোয়েক্টিভলি যাতে এই ধরনের যে কোনো ধরনের নির্বাচনী অপরাধ যাতে অ্যাড্রেস করা হয়, সেই মেসেজটাও আমরা দিয়েছি। ক্ষমা চেয়ে নির্বাচন করতে পারবেন ফ্যাসিবাদে জড়িত না থাকা আওয়ামী লীগ নেতারা, তবে সুযোগ পাবেন না গণহত্যায় জড়িতরা, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এদিকে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী আব্দুল হাফিজ জানিয়েছেন, স্বৈরাচারের দোসর নৈরাজ্য ঠেকাতে ডিসিদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। যুবকদের ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিং দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে দুর্নীতি বন্ধে জেলা প্রশাসকদের কাজ করার নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন বিধান মেনে জনগণকে সেবা দেওয়ার নির্দেশনা দিয়েছেন আইন উপদেষ্টা। 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী দিনে মঙ্গলবার 17টি মন্ত্রণালয়ের সঙ্গে ছিল অধিবেশন। ডিসিদের বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনার পাশাপাশি নানা নির্দেশনা দেন সংশ্লিষ্ট উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীরা।
সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী জানান, স্বৈরাচারের দোসররা সংগঠিত হচ্ছে, এ ব্যাপারে অভিযান পরিচালনার পাশাপাশি ডিসিদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। যুব সমাজের জন্য একটা ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিং এর ব্যবস্থা করা যায় কিনা, যেখানে দেশের প্রতিরক্ষায় তারা অংশগ্রহণ করতে পারে। আনসার ভিডিপির মাধ্যমে প্রত্যেক ইউনিয়নে একটা করে কোম্পানি অলরেডি ট্রেনিং দেওয়া হচ্ছে। এদিকে ডিসিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেছেন, যেসব আওয়ামী লীগ নেতা ফেসিবাদে জড়িত ছিলেন না তারা ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অপরাধের সাথে যুক্ত নয়, তারা ক্ষমা চেয়ে আবার কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই। আইন উপদেষ্টা বলেন, জনগণকে নিপীড়নে মাঠ পর্যায়ে প্রশাসনকে ব্যবহার করেছিল ফ্যাসিস্ট সরকার। ডিসিদের আইন বিধান মেনে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। ভবিষ্যতে বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসুক, কোনোদিন যেন আমাদের যে প্রশাসন ক্যাডারে যে অসীম আমাদের সম্ভাবনা শক্তি রয়েছে, এটা যেন জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে আমাদের সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজে যেন লাগায়। এদিকে দেশের আইন শৃঙ্খলা অনেকটাই সন্তোষজনক জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আইন শৃঙ্খলা আরও উন্নত করা এবং দুর্নীতি কমাতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতি সমূলে বিনষ্ট না করতে পারলে দেশের অগ্রগতি হবে না। গাজীপুর মেট্রোপলিটন এলাকা ও শিল্প পুলিশে জনবল বাড়াতে জেলা প্রশাসকরা প্রস্তাব দিয়েছেন বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। শেষ পর্যায়ে জুলাই গণহত্যার কুশীলবদের তদন্ত। 1 মাসের মধ্যে শেখ হাসিনার মামলার তদন্ত শেষ হবে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আর এ সময় তদন্ত প্রতিবেদন হাতে পেলে এপ্রিলে আনুষ্ঠানিক বিচার শুরুর আশা প্রকাশ করেছেন তিনি। এদিন সাবেক সরকারের 11 মন্ত্রী সহ 16 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে 20 এপ্রিল। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আফজাল হোসেনের রিপোর্ট। কেউ প্রিজন ভ্যানে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে কি যেন দেখছেন, কি যেন বলছেন। কারো মুখ মলিন, কেউ বা হাস্যোজ্জ্বল। জুলাই আগস্টের গণহত্যার মামলায় মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় বিগত সরকারের 11 মন্ত্রী, 1 প্রতিমন্ত্রী, 2 উপদেষ্টা, 1 অবসরপ্রাপ্ত বিচারপতি ও 1 সাবেক সচিবকে। এদিন শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, জাতিসংঘের রিপোর্ট প্রকাশের পর সংস্থাটির কাছে কিছু তথ্য উপাত্ত চেয়েছেন তারা। তিনি জানান, শেখ হাসিনা সহ জুলাই গণহত্যার কুশীলবদের তদন্ত শেষ পর্যায়ে, সময় লাগতে পারে আর 1 মাস। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সেটার তদন্ত রিপোর্ট দাখিল করা সম্ভব হতে পারে বলে আমরা আশা করছি। এপ্রিল মাস থেকে বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক পর্বটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আসামিদের বিরুদ্ধে এমন সব অভিযোগ আছে যে তাদেরকে বিচার শেষ হওয়ার আগে জামিন দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমাদের দিক থেকে আমরা মনে করি না। নির্বিচারে হত্যা, নির্যাতনের নির্দেশনা দেওয়া সংক্রান্ত আসামিদের ফোনালাপ, ডিজিটাল তথ্য প্রমাণ এর আগেই হাতে পেয়েছে তদন্ত সংস্থা, যা এখন পরীক্ষা নিরীক্ষা চলছে। ট্রাইব্যুনাল বলছেন, সময় লাগলেও বিশ্বাসযোগ্য তদন্ত রিপোর্ট দেখতে চান তারা। হত্যাকাণ্ড করে এক ছাত্র জনতাকে নির্মূল করার কথা বলা হয়েছে, টেলিভিশন চ্যানেলগুলো বন্ধ করে দেওয়ার কথা বলেছে। এই ধরনের কথোপকথন তারা যে করেছেন তাদের অজ্ঞাতে সেগুলো রেকর্ডেড হয়েছে। তো সেগুলো আমাদের হাতে আসছে। মানুষকে মারার জন্য যে ফাঁদ তারা পেতেছিলেন সেই ফাঁদে হয়তো তারাই পড়তে যাবেন। আধা ঘন্টা শুনানি শেষে 2 মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে 20 এপ্রিল। ওই দিন তদন্ত রিপোর্ট দাখিল করবে প্রসিকিউশন। জামিন শুনানি হবে কয়েকজন আসামির। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ ইস্যুতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্র দলের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, আর এতে আহত হয়েছেন অন্তত 30 জন। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে বাধে সংঘর্ষ। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরিয়ে দেয় তাদের। কুয়েট ছাত্রদল যারা ছিল তাদের সাথে কিছু বাকবিতণ্ডার পর থেকে লোকাল ছাত্রদল যারা বা লোকাল বিএনপির লোকজনরা কুয়েট স্টুডেন্টদের উপর হামলা চালাইছে। যে বর্তমান যে পরিস্থিতি সেটা এখন তো নিয়ন্ত্রণে আছে, তারপরে এই সিচুয়েশন যেন সামনে আরও খারাপের দিকে না যায় বা সিচুয়েশন যেন নিয়ন্ত্রণে থাকে, আমরা সেই জন্য আপনার চেষ্টা করছি। এদিকে এই ঘটনার প্রতিবাদে রাতে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার দুপুর 1টার মধ্যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ 5 দফা দাবি পূরণের আলটিমেটাম দেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কুয়েটে সকল প্রকার ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধীরা। অপরদিকে নিজেদের কর্মীদের উপর হামলার প্রতিবাদে শিববাড়ি মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন ছাত্রদল, যুবদল ও
স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ঘটনার পেছনে দায়ীদের শাস্তি দাবি করেন তারা। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে আছে যৌথ বাহিনী। সময় সংবাদ, খুলনা। এদিকে কুয়েটের সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। সন্ধ্যার পর কর্মসূচি পালন করে বিভিন্ন ছাত্র সংগঠন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের সংঘর্ষের জেরে উত্তাপ ছড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও। মঙ্গলবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজু ভাস্কর্যের পাদদেশে জমায়েত হন শিক্ষার্থীরা। সংক্ষিপ্ত সমাবেশের পর শুরু হয় বিক্ষোভ মিছিল। ভিসি চত্বর, হলপাড়া, মল চত্বর হয়ে আবারও রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হন শিক্ষার্থীরা। এরপর ঘণ্টাব্যাপী সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা। কুয়েটের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলায় জড়িতদের বিচার দাবি করা হয় সমাবেশে। গণতন্ত্র উত্তরণের এই যে লড়াই, এই লড়াই আমাদের সমন্বিত লড়াই। এই লড়াই আমাদের যে শহীদ হয়েছে যারা, তাদের রক্তের দায় আমাদের উপরে রয়েছে। শিক্ষার্থীরা কি শুনতে চায়, তারা কি দেখতে চায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেমন রাজনীতি করতে চায়, তারা কি চায়। আপনারা শিক্ষার্থীদের জন্য যদি রাজনীতি করতে চান, তাহলে আপনাদের শিক্ষার্থীদের ভাষায় কথা বলতে হবে, তাদের মতের সাথে চলতে হবে, তাদের পথে চলতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলাদাভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করে ছাত্রদলও। টিএসসি এলাকা থেকে মিছিল নিয়ে ভিসি চত্বর হয়ে ডাচ ক্যাফেটেরিয়া এলাকায় সমাবেশ করে সংগঠনটি। সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতারা। আপনারাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন সারা বাংলাদেশে মেধাবীদের নেতৃত্ব দেবেন? আপনাদের নেতৃত্বের উপর বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নির্ভর করছে। আপনারা যদি ওই উশৃঙ্খল মব ক্রিয়েট বাহিনীর ফাঁদে পা ফেলেন, তারা সুযোগ নেবে, সেই সুযোগ নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে তাদের স্বার্থ হাসিল করবে। তাই আপনারা অবশ্যই সাবধান থাকবেন। এছাড়া মধুর ক্যান্টিন এলাকা থেকে মশাল মিছিল শুরু করে ছাত্র অধিকার পরিষদ। এ সময় সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান ছাত্র অধিকারের নেতারা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারে ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের উন্নত 4G সেবা দিতে চায় টেলিটক। প্রায় 50 কোটি টাকা ব্যয় নেটওয়ার্ক সম্প্রসারণের একটি প্রকল্প হাতে নিয়েছে রাষ্ট্রীয় অপারেটরটি। মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে আসা প্রায় 13 লাখের বেশি রোহিঙ্গা বাস করছে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33টি ক্যাম্পে। বিটিআরসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব ক্যাম্পে প্রায় 3.5 লাখ মোবাইল ফোন ব্যবহারকারী রয়েছে। হ্যান্ডসেটগুলোতে একই সঙ্গে মিয়ানমার এবং স্থানীয়দের যোগসাজশে নেয়া দেশীয় অপারেটরদের সিম ব্যবহৃত হচ্ছে। এই অবস্থায় কক্সবাজার জেলায় রোহিঙ্গা ক্যাম্পসমূহের অভ্যন্তরে এবং পার্শ্ববর্তী সংযোগ সড়কসমূহে নিরবচ্ছিন্ন কাভারেজ প্রদানের জন্য 4G মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্ক সম্প্রসারণ শীর্ষক প্রকল্প হাতে নিয়েছে টেলিটক, যার আওতায় উখিয়া ও টেকনাফের কুতুপালং, হাকিমপাড়া, জামতলী, উঞ্চিপ্রাং, শামলাপুর, চাকমারকুল, লেদা এলাকায় 33টি টাওয়ার নির্মাণ করা হবে। 12 মাস মেয়াদী এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 50 কোটি টাকা, যা আসবে সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে। টেলিটক সূত্র বলছে, নেটওয়ার্ক সম্প্রসারণের প্রকল্পটি অনুমোদনের জন্য এরই মধ্যে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে প্রকল্প অনুমোদনের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিবন্ধনের মাধ্যমে রোহিঙ্গাদের কাছে সিম বিক্রির অনুমতি নিতে বলেছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়। অনুমতি চেয়ে গেল বছরের 19 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছে টেলিটক। তবে এ বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি অপারেটরটি। বিটিআরসি বলছে, সীমান্ত এলাকায় টাওয়ার স্থাপনের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা অনুসরণ করতে হবে টেলিটককে। রোহিঙ্গার ওই জায়গায় ওনারা যে কমিউনিকেশন দেওয়া হবে, তাদেরকে যে সিম দেওয়া হবে, ওদের তো এনআইটি নাই, তাহলে কেমন করে দেওয়া হবে এইটাও সরকারকে আগে সিদ্ধান্ত নিতে হবে, তারপরে হয়তো এটা বাস্তবায়ন করা সম্ভব। এটা আমাদের কাছে এখনো আসে নাই বা এসএফ কমিটিতেও আসে নাই। প্রকল্প বাস্তবায়ন হলে অন্য অপারেটররাও টাওয়ারগুলো শেয়ার করতে পারবে বলে জানিয়েছে টেলিটক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। কিশোরগঞ্জে মোটরসাইকেল স্কুলে যাওয়ার পথে বাস চাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছে, আহত হয়েছে আরও একজন। প্রায় 8 বছরের অপেক্ষার দীর্ঘ প্রহর শেষ। পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে কাল মাঠে গড়াচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 3টায়। চ্যাম্পিয়ন ট্রফি দিয়ে
1996 সালের পর কোনো বৈশ্বিক টুর্নামেন্টে স্বাগতিক হচ্ছে পাকিস্তান। উদ্বোধনী ম্যাচের আগে জমকালো আয়োজনে বিশ্বকে চমকে দিতে চায় তারা। থাকবে এয়ার শো আর সুরের মূর্ছনাও। বাংলাদেশ একই গ্রুপে ম্যাচ হওয়ায় পাকিস্তান নিউজিল্যান্ড দ্বৈরথ নিয়ে আগ্রহ তুঙ্গে টাইগার সমর্থকদের। করাচি হাই স্ক্রিন ভেন্যু হওয়ায় দু দলই তাদের একাদশ সাজাবে ব্যাটসম্যানদের প্রাধান্য দিয়ে। তবে কিউইদের জন্য অস্বস্তির খবর, ইনজুরিতে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন লকি ফার্গুসন। তার জায়গায় ডাক পেয়েছেন কাই জেমিসন। ওয়ানডেতে দু দলের এর আগের 118 সাক্ষাতে পাকিস্তানের 61 জয়ের বিপরীতে 53 ম্যাচ জিতেছে ব্ল্যাক ক্যাপস। ইউক্রেনে যুদ্ধ বন্ধের লক্ষ্যে সৌদি আরবে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র রাশিয়া বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানিয়েছে দুই দেশ। আলোচনায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করার জন্য বিশেষ দল নিয়োগের কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন ট্রাম্প দ্রুততম সময়ে এই যুদ্ধ বন্ধের চেষ্টা চালাচ্ছেন, তবে এজন্য সব দেশেরই কিছু বিষয়ে ছাড় দিতে হবে বলে দাবি করেছেন তিনি। গণমাধ্যম বলছে আগামী সপ্তাহে হতে পারে ট্রাম্প পুতিন বৈঠক। এদিকে ইউক্রেনের অনুপস্থিতিতে হওয়া এই বৈঠককে অন্যায্য বলে কড়া সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।